আমাদের দুজন নেতৃত্বেরই কৃতিত্ব। আমি আপনাকে বলছি, যখন নির্বাচনে 10ই মার্চ ব্রিগেডে যেদিন প্রার্থী ঘোষণা হলো, তখন আপনারা জানেন যে এই কৌশিকবাবুও জানেন যে আমি কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছিলাম যে বাইরের একজন লোককে এইভাবে ভোট করানো যাবে না। কিন্তু যখন 19শে মার্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকেছিলেন, যখন বললে দল এটা ঘোষণা করেছে, সে দলের আপনি একজন কর্মী বা বিধায়ক, আপনাকে ভোট করতে হবে, আমি ওনাদের নির্দেশ মেনে সেখানে ভোট করেছি এবং জিতিয়েও দিয়েছি। ওখানকার মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে ইউসুফ পাঠান এবং আবু তাহের খান 19-এ নির্বাচিত হয়েছিল, আবার পুনরায় নির্বাচিত, আমি আসছি, খলিলুর রহমান নির্বাচিত হয়েছে। হুমায়ুন বাবু, আমি আলোচনায় আসবো। আমাদের অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে সরাসরি আলোচনায় যোগ দিয়েছেন, তারাও দেখছেন, কিন্তু একটু জেনেসিসটা বলি। হুমায়ুন কবির একমাত্র নেতা নয়, তিনি একজন বর্ষিয়ার নেতা, মুর্শিদাবাদের খুব কি একজন ফিগার, প্রাক্তন মন্ত্রীও বটে। তিনি আজ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে, এবং বলছেন যে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শক্ত হাতে পুরো জিনিসটার রাশ ধরতে পারবেন। কোথাও কি তার মনে হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা হয়ে রয়েছে, সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের যোগদানটা খুব গুরুত্বপূর্ণ। এই একই কথা তৃণমূলের অন্যান্য নেতারাও বলছেন, কেউ বাইরে বলছেন, যেমন হুমায়ুন কবির আজকে ক্যামেরার সামনে এসে বলছেন, আবার কেউ কেউ ভেতরে এই কথাটা বলছেন। কিন্তু দলের অন্দরে কিন্তু এটা নিয়ে একটা কোলাহল তৈরি হয়েছে। অনেকেই চাইছেন, বিশেষ করে যারা নতুন নিউ এজ লিডাররা, তারা বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চাইছেন তিনি যেন আরও অ্যাক্টিভ রোল নেন। এমন একটা সময় যখন কানাঘুষো শোনা যাচ্ছে যে আরেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনজোয়ার যাত্রা নিয়ে বেরোতে পারেন। তিনি সবে চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরেছেন এবং কিছুটা হলেও কয়েক মাসে তিনি কিন্তু একটু অন্তরালে ছিলেন বলে তৃণমূল কংগ্রেস সূত্র থেকেও আমরা জানতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রত্যাবর্তন এবং সদর্পে প্রত্যাবর্তন, সেটারই কি অপেক্ষা? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র পার্টিতেই তার কাজ সীমাবদ্ধ না রেখে সরকারেও যোগদানটা কি সময়ের অপেক্ষা? সত্যি কি সেটা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমরা জানি না, আমরা সেটার সম্ভাবনা নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখাই এই প্রশ্নটাই যখন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং এমন একজন মানুষ যিনি এই মুহূর্তে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তাকে বলা হয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ, আবার অ্যাট দ্য সেম টাইম মমতা বন্দ্যোপাধ্যায় মানে দলের চেয়ারপারসন তারও যথেষ্ট ঘনিষ্ঠ এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যালেন্সিং অ্যাক্ট, কুণাল ঘোষ নিজে কি বলেছেন এই বিষয়টা নিয়ে শুনুন। সময়োপযোগী স্ট্র্যাটেজি, পদ্ধতি, প্রসেস, তথ্য প্রযুক্তি, এই সমস্ত কিছুর একটা মিশেল হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘরানা, তার ধারক এবং বাহক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো তার জন্মদিনের প্রাক্কালে আমি সেই কারণেই এই শুভেচ্ছা জানিয়েছি যে কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি, তিনি যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, সেটা নিয়ে কারোর মাথায় কোনো সন্দেহ নেই। শুধু একটি প্রশ্ন, যেই প্রশ্নের এত আলোচনা এতদিন ধরে চলছে, আর কবে, মানে সময়টা কবে, কবে তিনি এই চেয়ার নেবেন বা এই রাশ ধরবেন আমরা জানি না। আমার সাথে স্টুডিওতে আমার সহকর্মী কৌশিক দাসও রয়েছে। কৌশিক দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জন্মদিন এ মাসে হলো এবং তার আগে দেখলাম শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে, এবং যেভাবে তার জন্মদিন সেলিব্রেট করা হলো, সচরাচর তৃণমূলের অন্দরে এটা আমরা দেখি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে জন্মদিন সেলিব্রেট করতে আমরা কোনোদিন দেখিনি। সেই ছবিগুলোও খুবই অচেনা। এটা একটা নতুন জেনারেশন, একটা জেনারেশনাল ডিফারেন্স তো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যেটা কুণাল ঘোষ জানাচ্ছে যে তিনি অনেক বেশি টেক সাভি, তার পরিচালনার মধ্যে, দল পরিচালনার মধ্যে অনেকটা একটা কর্পোরেট ব্যাপার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন হুমায়ুনবাবু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারকেও দেখতে চাই, এই দাবিটা শুধু ওনার বা কুণাল ঘোষ তো নয়, আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতারই তো এমনই কথা বলছেন, হয়তো তারা বাইরে এসে বলছেন না। একদমই এই হুমায়ুনদা যেটা বললেন, বা এর আগে কেতুগ্রামের বিধায়ক যে কথা বলেছেন, বা কুণালদা যে কথা বলছেন, এটা খুব প্রাসঙ্গিক। কিন্তু কারণ ইয়ং জেনারেশন, এই জেনারেশন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়। কর্পোরেট তৃণমূল, নব্য তৃণমূল, একটা ডিজিটাইজ তৃণমূল, এই কারণে কিন্তু এই প্রজন্মের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আইডিয়াল, একটা আদর্শ চরিত্র হয়ে দাঁড়িয়েছেন। যেটা হুমায়ুন কবির বলছেন
যে অনেক বেশি আমলাতান্ত্রিক হয়ে পড়েছেন এবং 2006 থেকে 2011 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে কারণে পতন হলো তার সরকারের, আমলা নির্ভর হয়ে যাওয়ার জন্যে এই সরকারও ঠিক ততটাই হয়েছে। তবে হুমায়ুনদার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি খুনের রাজনীতি করেননি? আপনাকেও তো আপনার কেরিয়ার তৈরি করার জন্য আপনিও তো অনেক সময় সেখানে বহরমপুর, মুর্শিদাবাদ, ভরতপুরে বিভিন্ন রকম আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, অভিযোগ অনেকেরই থাকতে পারে, খুনের অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। যেমনটা নৈহাটির কথা আপনি বললেন, আপনার সরকারের বিরুদ্ধে আপনি বললেন যে থানার কিছুটা দূরে রয়েছে খুন, আপনিও তো খুনের সঙ্গে জড়িত বলে। আমি কোনোদিনই খুনের রাজনীতি করিনি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মামলা রয়েছে আপনার সামনে বলছি, মামলা হতেই পারে, মামলা যে কারো বিরুদ্ধে চক্রান্ত করে কেউ করতে পারে। আমি বহরমপুরে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে 11 তারিখে, আগের মাসের 11 তারিখে একটা কথা বলেছিলাম যে 1 মাস ধরে পরিষেবা বন্ধ করে রাস্তায় নেমে যে আন্দোলন হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। পরিষেবাটা দিক, বহরমপুরের মতো মেডিকেল কলেজে প্রতিদিন 4000 থেকে 5000 পেশেন্ট আসে, তাদের পরিষেবা ব্যাহত হচ্ছে। হুমকি দিয়েছিলেন? আমি হুমকি দিইনি, আমি বলেছিলাম যদি এইভাবে আন্দোলন চলতে থাকে তাহলে আমাদেরও গণতান্ত্রিক অধিকার আছে মানুষকে, গরিব মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দিতে, আমরাও রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটার ক্ষেত্রে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর হয়েছে। এই সরকার কিন্তু আমাকে রিয়াক্ট করেনি, এখনো স্টিল নাও সেই। হুমায়ুন দা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আপনি কি তখন তৃণমূলে থাকবেন? 100 বার থাকবো। দলবদল? আমি দলবদলের প্রশ্নই আসে না। আমি দলের মধ্যে থেকেই, দলের মধ্যে যদি কোনো ভুল হয়, দলের মধ্যে যদি, যেমন এখন আপনাকে বলছি, এখন আগে যে এখন অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, এক সময় আপনারা ভালোই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম্বার 2-3 হিসাবে ট্রান্সপোর্ট মিনিস্টারের দায়িত্ব নিয়ে এই মুর্শিদাবাদ জেলা, মালদা, উত্তর দিনাজপুরে ছড়ি ঘুরিয়েছে অঘোষিত, এবং সেখানে আমাদের উপরেও অনেক অত্যাচার, বোলডুজার চালিয়েছে। আপনি পছন্দ করেননি সেই সময়? আপনি পছন্দ করিনি, প্রতিবাদ করেছি, আমাকে বের করে দিয়েছে, তাই আমি বাধ্য হয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, আমি যতদিন বাঁচবো তৃণমূল কংগ্রেস আমি ছাড়বো না। তৃণমূল কংগ্রেসে থাকবো মানেই তৃণমূল কংগ্রেসের ভেতরে যদি কোনো করাপশন হয়, তৃণমূল কংগ্রেসের প্রশাসন যদি কোনো দাঙ্গা লাগায়, তৃণমূল কংগ্রেসের প্রশাসন যদি কারো মধ্যে গ্রুপিজম সৃষ্টি করে একজনকে সাপোর্ট করে আরেকজনের প্রাণনাশের জন্য যুক্ত থাকে, এই হুমায়ুন কবির প্রতিবাদ করবে। হুমায়ুন কবির রাজনীতি করে শুধু নিজের পদ ধরে রাখার জন্য না, হুমায়ুন কবির রাজনীতি করে মুর্শিদাবাদের মানুষের সম্মান রক্ষা করার জন্য, তাদের উন্নয়ন করার জন্য। দুটো শিবিরে বিভক্ত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, মানে আপনার এই মুহূর্তে দল, তারা কি দুটো শিবিরে বিভক্ত? একটা শিবির হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির, আর একটা শিবির মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। না,